দর্শক, চ্যানেল আই মাল্টিমিডিয়া নিউজ রুমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদুজ্জামান দীপু। দর্শক, আপনারা জানেন আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট বা ফল প্রকাশ হয়েছে। আজকে সারা দেশে প্রচুর শিক্ষার্থী, তারা 10 বছর যে তাদের শিক্ষা জীবন, সেখানে পরিশ্রম করার পর আজকে সেই 10 বছর পরিশ্রমের ফল প্রকাশ হয়েছে। সেখানে আজকে ঘরে ঘরে আনন্দের জোয়ার বইছে এবং সাথে সাথে কারো কারো ঘরে কিছুটা বিষাদও আছে। কেননা এবার এসএসসির যে সামগ্রিক ফল, সেখানে পাশের হার এবং A+-এর সংখ্যা দুটোতেই কম। সে বিষয়ে আমাদের শিক্ষা নিয়ে সবচেয়ে যিনি বেশি রিপোর্ট করেন, চ্যানেল আয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক, আমরা কথা বলবো এই বিষয়ে। আপনারা সাথে থাকুন। ভাইয়া, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো। আজকে তো রেজাল্ট বেরোলো এবং কম, আপনি তো জানেনই। তো এই বিষয়ে কি বলছেন বা সরকার কি বলছেন? আসলে সংবাদ সম্মেলন আমি কাভার করেছি কিংবা শিক্ষা নিয়ে প্রচুর কাজ করি। গেল বছর অর্থাৎ 2024 সালের থেকে এবছর আমাদের 14% শিক্ষার্থী কম পাশ করেছে। আর যদি জিপিএ 5-এর কথা বলি, তাহলে প্রায় 43,000 জিপিএ 5 আমাদের এবার কম পেয়েছে। এর নানা কারণ আছে। সেটা হচ্ছে যে অনেক বছর পরে পূর্ণাঙ্গ সিলেবাসে এই শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। আর একটা হচ্ছে, বাংলাদেশে একটা অলিখিত নিয়ম চালু আছে, যেটা শিক্ষা জীবনে আপনি পেয়েছেন, আমি পেয়েছি, আমার বাবা দাদারাও পেয়েছিল। সেটা হচ্ছে, যদি কেউ 30% 30 নাম্বার পায়, যেহেতু 33-এ আমাদের পাস, তাহলে তাকে 3 এমনিই দিয়ে দেয়। আবার একজন ধরুন 59-60 হলে সে প্রথম বিভাগ পাবে, এত কষ্ট করে 59 পালো, 1 নাম্বার দিয়ে দেয়। এইটা একটা রেওয়াজ ছিল। এটাকে আমরা বলি সহানুভূতির নাম্বার। ওই নাম্বারটা এবার দেওয়া হয়নি। এইটা হচ্ছে মোটা দাগে প্রত্যেকটা পরীক্ষককে বলা হয়েছে যে এই নাম্বার দেয়া যাবে না। যে ফল আমাদের আসবে সেই ফলই আমরা পাবো। সে কারণে কিন্তু এবার ফলাফলটা কঠিন ঠিক বলবো না, যেটা সত্য তাই। অর্থাৎ সে প্রকৃত যে নাম্বারটা পেয়েছে সেই নাম্বারটাই তাকে দেওয়া হচ্ছে। যদি কেউ 32 পায়, তাকে আলাদা করে 1 দেওয়া হয়নি। যেমন একটা অলিখিত নিয়ম ছিল যে কিছু না লিখলেও যদি প্রশ্ন লিখে আসে তাকে কিছুটা কিছু দেওয়া, এরকম একটা হ্যাঁ, একটা ছিল যে ধরুন এটা ছিল যে আপনাকে লিখতে বলা হয়েছে যে জার্নি বাই বোট, কিন্তু আপনি পড়েছেন জার্নি বাই প্লেন অথবা ট্রেন, কথার কথা। তো আপনি কোনো রকম লিখে দিলে ওটার একটা নাম্বার দিতে হবে। এবার আসলে সেটার কোনো সুযোগ নেই। একদম আপনি তার বইয়ে যেটা বলা আছে, তার সহায়ক বইয়ে যেটা বলা আছে, কিংবা যে জিনিসটা যা উত্তর হবে সেটা যারা লিখেছে তাদেরকে নাম্বার দেওয়া হয়েছে। আচ্ছা, তো অনেকে হয়তো ভাববে যে এবার কি তাহলে পড়াশোনার মান কমে গেল, এরকমও কিন্তু প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে আসলে মানের বিষয়টা দেখা নিশ্চয়ই হয়েছে। তো এরপরও দেখা যায় যে অনেক স্কুলে একেবারেই পাস করে না, সেগুলো নিয়েও তো কাজ চলছে মনে হয়। সেগুলো বিষয়ে এখানে আমার একটা বিশ্লেষণ আছে, পর্যালোচনা আছে। আমরা প্রত্যেকবারই এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাই, আমরা জানার চেষ্টা করি যে কেন পাশ করবে না, এটা কিভাবে সম্ভব। এবং এগুলো এমপিওভুক্ত স্কুল বেশিরভাগ, এবং এমপিওভুক্ত স্কুলে কিন্তু সরকার মোটা অঙ্কের টাকা সরকারিভাবেই বেতন দেয়। তো এইসব জায়গায় এবারেরটা আমি জানি না, কালকে তালিকাটা পেয়ে যাব, কিন্তু গতবার বা তার আগের বার যদি বলি, তাহলে আমরা দেখি যে এইসব শিক্ষা প্রতিষ্ঠানে 1 জন 2 জন 3 জন শিক্ষার্থী থাকে। এখন প্রশ্ন হতে পারে যে 3 জন শিক্ষার্থীকেও পাশ করাতে পারে না। হ্যাঁ, এটাই বাস্তবতা। 3 জন শিক্ষার্থীকেও তারা পাশ করতে পারে না, কারণ এদের মধ্যে অনেক অনিয়মিত শিক্ষার্থী থাকে। আবার অনেকগুলো থাকে প্রক্সি কেন্দ্র। ধরুন আপনি একটা লাইসেন্স নিলেন, কিন্তু আপনার পাঠদানের অনুমতি নেই, অর্থাৎ আপনি পড়াতে পারবেন না। আপনি সেই বাচ্চাগুলোকে কী করলেন, আর একটা এমপিওভুক্ত স্কুল, সেই স্কুলের কাছে আপনি মাথা অনুযায়ী বিক্রি করে দিলেন। এটা দীর্ঘদিনের রেওয়াজ, কোনো সরকার পরিবর্তন করেনি। তো আপনি সারা জীবন ধরেন পড়লেন কথার কথা ঢাকা হাই স্কুলে, কথার কথা, কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাই, পাঠদানের অনুমতি নাই, কিন্তু স্টুডেন্ট আপনি যেভাবেই হোক জোগাড় করে নিচ্ছেন। আমারটার অনুমোদন আছে, আপনি ঠিক পরীক্ষার কিছুদিন আগে আমাকে বিক্রি করে দিলেন, আমার নামে রেজিস্ট্রেশন চলে, ফর্ম ফিল আপ চলে, এবং যা হওয়ার হয়, যদি লেখাপড়া করে পরীক্ষার সময় তারা ফেল করে যায়। আচ্ছা, আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে শহরে পাশের হার বা আপনার A+-এর সংখ্যা
দুটোই বেশি থাকে, কিন্তু গ্রামে এই সংখ্যাটা এবং পাশের হার সেগুলো বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা? আমরা দেখেন, আমরা শুধু শহর না, মানে আমরা যদি মূল শহরের কথা বলি, ঢাকায় এবছর যে পাশের হার তার চেয়ে কিন্তু অনেক বেশি মূল ঢাকার মহানগরে পাশ করেছে 80%, যেটা এখন পর্যন্ত কোনো গণমাধ্যম এভাবে বিশ্লেষণ করেনি। 80% পাশ করেছে মূল ঢাকা মহানগরে। তার মানে সেগুলো কারা? প্রধানমন্ত্রী কার্যালয়ের আশেপাশের স্কুল, প্রতিবেশী স্কুল, সচিবালয়ের আশেপাশের প্রতিবেশী স্কুল। কিন্তু ঢাকার একটু বাইরে গাজীপুর, সেটা কিন্তু ঢাকা। আরেকটু যদি যাই আমরা টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, এইসবের রেজাল্ট কিন্তু 50%-এরও নিচে। এমনকি আমরা যদি আরেকটু দূরে যাই, বরিশাল, আপনাকে আমি কি বলবো, বরিশাল শহরে এবছর সর্বনিম্ন পাশ করেছে এবং জিপিএ 5ও তাদের সর্বনিম্ন। এবং জিপিএ 5 পুরা বরিশাল বোর্ডের যে জিপিএ 5 যারা পেয়েছে, পুরো বোর্ডে কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠান মিলে যে জিপিএ 5 পেয়েছে 3000-এর একটু বেশি। ঢাকার 2টা শিক্ষা প্রতিষ্ঠানে উঠছে বেশি জিপিএ 5 পেয়েছে। এবং এটা আমরা বারবার, এটার কারণ আমরা আজকে প্রশ্ন করেছিলাম ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, যিনি আবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়কেরও প্রধান সমন্বয়ক, তাকে প্রশ্ন করেছিলাম। এর আগেও আমরা মন্ত্রীকে প্রশ্ন করেছি, তার আগের সরকারের মন্ত্রীকে প্রশ্ন করেছি, ওই একই উত্তর। কিন্তু আমি মাঠ পর্যায়ে গিয়ে যেটা দেখেছি যে এইসব জায়গা নদী খাল বেষ্টিত এবং জবাবদিহিতার লেশমাত্র নাই। আপনি পৌরসভা এবং উপজেলা যে সদর ঠিক আছে, জেলা সদর ঠিক আছে, এরপরে আপনি একটু দূরে চলে যাবেন, আমি দেখেছি নির্ধারিত সময়ের পরে তাদের স্কুল শুরু হয়, আবার যখন যে নির্ধারিত সময় বন্ধ হওয়ার কথা তার অনেক আগে বন্ধ হয়ে যায়। তদারকির ব্যবস্থা নেই। আর একটা হচ্ছে যে এইসব জায়গার যারা শিক্ষার্থী তারা প্রথম প্রজন্মের শিক্ষার্থী, অর্থাৎ তিনিই শিক্ষিত, তিনি স্কুলে গেছেন, তার বাবা মা তার আগের প্রজন্ম পড়ে নাই। এগুলো নজর দেওয়া দরকার। আরেকটা বিষয় হচ্ছে, এবার তো আমাদের শিক্ষার সংস্কার কমিটিও হয় নাই এখনো পর্যন্ত, তো সেইটা একটা বড় বিষয় তো হয় নাই। এটার বিষয়ে সরকারের আপনারা প্রশ্ন করেছেন কিনা? বা আর একটা বিষয় হচ্ছে যে আমাদের শিক্ষার মান, আমরা জানি যে উন্নত যেসব দেশ, সেসব দেশে সম্ভবত 33-এ পাশের নেই, আমাদের এই অঞ্চলে কেন জানি আছে। তো সেইগুলো উন্নয়ন করার বা এই করার কিছু আছে কিনা? আসলে একটা দেশের, আপনার পৃথিবীর খুব কম দেশ পাবেন যে যারা নির্দিষ্ট একটা দিক দিয়ে এগিয়ে আছে, এটা কম পাবেন। আপনি দেখবেন যে যেসব দেশের শিক্ষা ব্যবস্থা ভালো, দেখবেন যে সেই সব দেশের দলিলের খাজনা দেওয়ার সিস্টেমটা ভালো, রেজিস্ট্রেশন সিস্টেম প্রক্রিয়াটা ভালো, পাসপোর্টটাও মুহূর্তের মধ্যে পেয়ে যায়, হাসপাতালে যাওয়া মাত্র সে জেনে যাচ্ছে কতগুলো সিট আছে, কয়জন ডাক্তার আছে, রাস্তার যানজট পরিস্থিতি, ভূমি ব্যবস্থাপনা, একটু আগে যেমনটি বললাম, পরিবহন সেক্টর, সন্ত্রাসী কার্যক্রম থাকা না থাকা, একই স্ট্যান্ডার্ড, একই মানের। আমরা যদি খাতওয়ারি বিচার করি, আপনি হঠাৎ করে বাংলাদেশের শুধু একটা সিস্টেম অথবা একটা খাতকে আপনি ভালো পাবেন না, খাতওয়ারির গড় একেবারেই সমান। হ্যাঁ, শিক্ষা সংস্কার কমিশনটা করার দরকার ছিল, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। বললো যে এগুলো নিয়ে তো আলাদা আলাদাভাবে কাজ হচ্ছে, কিন্তু মোটা দাগে ওভাবে আমি দেখি নাই। আর মানের যে প্রসঙ্গটা বলছেন, এটা ইউনেস্কো এবং জাতিসংঘের বেশ কিছু সংস্থা এই মান এগুলো করে। তো দেখা যায় যে ক্লাস 5ম শ্রেণীর একটা শিক্ষার্থীর যে যোগ্যতাগুলো থাকা দরকার, বাংলাদেশ, শ্রীলঙ্কার যেটা 5ম শ্রেণীতে পড়ে, ওদের যদি কথার কথা 30% শিক্ষার্থী ওই যোগ্যতাটা অ্যাচিভ করে, বাংলাদেশে দেখা যায় যে সেটা অনেক কম। 5ম শ্রেণী যে বাচ্চাদের যে যোগ্যতা বৈশ্বিক, বাংলাদেশে দেখা যায় যে তাদের যোগ্যতা 5ম শ্রেণীতে পড়ে, কিন্তু তাদের যোগ্যতা 3য় শ্রেণী অথবা কোনো কোনো ক্ষেত্রে 2য় শ্রেণীর পর্যায়ে। তো এটা তো আছেই। এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি যে আমাদের যে পদ্মা সেতু যেমন একটা মেগা প্রজেক্ট, আমাদের এই যে বিভিন্ন ফ্লাইওভার একটা মেগা প্রজেক্ট, এক্সপ্রেসওয়ে একটা মেগা প্রজেক্ট, ঠিক তেমনিভাবে এটাকেও একটা মেগা প্রজেক্টের আওতায় আনতে হবে। আপনি দেখেন প্রত্যেকটা থানা, মডেল থানা, ওটার পাশেই কিন্তু ব্যারাক আছে, ওসি সাহেব সেই বাসায় থাকেন, কনস্টেবল কিংবা আদার্স যারা অফিসার আছেন তাদের জন্য বাসা আছে। একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র 4 জন শিক্ষক থাকে।
আমরা কি তাদের জন্য কোনো বাসা দিতে পারছি? চরে, হাওড়ে, ঢাকায় আমরা এই সিস্টেমটাই জানি না যে এইটা করতে হবে। আমি আপনাকে একদম জেনে বলছি যে আমাদের অনেক প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই প্রাথমিক বিদ্যালয় কিংবা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের আলাদা কোনো কক্ষ নাই, একটা বড় জায়গায় করে। এবং আমি এমনও অনেক জায়গায় দেখেছি যে উত্তরমুখীতে পড়ছে তৃতীয় শ্রেণীর ছাত্রীরা, দক্ষিণমুখীতে পড়ছে অন্য শ্রেণীর, এবং খোদ ঢাকাতেই এটা আছে। এই পরিস্থিতির যদি আপনি উন্নয়ন না করেন তাহলে এটাগুলো হচ্ছে একদম মন মানসিকতার প্রশ্ন। আমি এটা করব কি করব না। আপনি 50 লক্ষ টাকা গাড়ি কেনার জন্য লোন দিচ্ছেন, 40 লক্ষ টাকা সরকারি কর্মকর্তাদের যারা উপসচিব, সে গাড়ি মেনটেনেন্সের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য আপনি 50,000 টাকা দিচ্ছেন। কেন দিচ্ছেন? আপনি সরকার চাচ্ছেন, আপনি দিচ্ছেন। আপনি প্রত্যেকের পে স্কেল বাড়িয়েছেন, কেন বাড়িয়েছেন? আপনি সরকার চাইছেন। তাহলে আপনি উপবৃত্তি কেন বাড়ান নাই? এখনও প্রাথমিক বিদ্যালয়ে যে উপবৃত্তিটা দেন, এটা কেন 100 টাকা, 75 টাকা? আবার 3 জন বাচ্চা থাকলে তারা আরও কম পাবে, যেটা দিয়ে 1 লিটার দুধও পাওয়া যায় না। কেন দেন নাই? কারণ আপনি দেন নাই, তাই দেন নাই। বা স্কুলের যে দুপুরের খাবারের ব্যবস্থা সেটাও আপনি করেন নাই। কেন করেন না? আপনি করেন নাই। আপনি ঠিক যেভাবে উপসচিবদের গাড়ি দিয়েছেন, আপনি যেভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে পতাকা দিয়েছেন, আপনি বিশাল বিনিয়োগ করেছেন সরকারি কর্মচারীদের জন্য, 20 তালা করে ভবন, 3টা করে লিফট, আলহামদুলিল্লাহ আপনি করেছেন। আবার আপনি এটা করেন নাই। এখন এটা আপনি কেন করেন না? আপনি জানেন যে আপনি আপনার রাষ্ট্রটাকে কোন জায়গায় নিতে চান। কোনো জায়গায় তো 14 বছর পরে একটা পরীক্ষা হয়, 12 বছর পরে। আর আমাদের তো এর আগে পিইসি ছিল, জেএসসি ছিল। তো এইটার জন্য হবে কি, আসলে বসতে হবে, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে, সবার আগে দেখতে হবে। এই যে দেখেন, আমি বরিশালের যে কথাটা বললাম, ঢাকার, আমি কোনো প্রতিষ্ঠানের নাম বলছি না, কিন্তু নারী শিক্ষা প্রতিষ্ঠান আছে ঢাকায়। হ্যাঁ, ঢাকায় কয়েকটা নারী শিক্ষা প্রতিষ্ঠান আছে খুব আগানো। ঢাকার কিছু সেনাবাহিনীর প্রতিষ্ঠান আছে, ক্যাডেট কলেজগুলো খুবই আগানো। এটা ভাবা যায়, একটা বা দুইটা, একটা শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকায় যে জিপিএ 5, টোটাল বরিশাল সিলেট শিক্ষা বোর্ডে, সিলেটেও 3000-এর একটু বেশি, যে তারা সবগুলো মিলে, অর্থাৎ ঢাকার একটা শিক্ষা প্রতিষ্ঠানে যে জিপিএ 5, বরিশাল বা সিলেটের 1000 শিক্ষা প্রতিষ্ঠানে তার চেয়ে কম জিপিএ পাচ্ছে। এটা তো আসলে হতে পারে না। আমরা বলি, সংবাদ সম্মেলন হয়, কিন্তু কাজটা তো তাদেরকেই করতে হবে। আচ্ছা, সর্বশেষ যারা এবার রেজাল্ট খারাপ করলো, বা তার একটা বাড়িতে বা তাদের নিজেদের কাছেও একটা খারাপ লাগা, সেক্ষেত্রে যদি অল্প করে আমার কিছু, আমার খুব সংক্ষেপে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের মতো একটা দেশ, যে দেশের অর্থনৈতিক স্বাবলম্বিতা এখনও সবাই অর্জন করে নাই, আবার আপনার 1 বছর পরে পরীক্ষা হবে, সেখানে ওরা একটা যে সাবজেক্টে পরীক্ষা দিবে শুধু সেই সাবজেক্টটাই দিবে। এটা অনেক সংগ্রামের ফলে, আগে তো সবই দিতে হতো। যাই হোক, আল্লাহর কাছে অনেক ধন্যবাদ যে এখন শুধু ওই সাবজেক্ট দিতে হয়। এটা হওয়া উচিত কি, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি হয়, আমরা ফেল করলে সুবিধাজনক সময় একটা দিয়ে দিই। এইটা উচিত হচ্ছে তাদের সুবিধাজনক সময়ে নিয়ে নেওয়া। কারণ কেউ তো আমরা মুচলেকা দিয়ে আসি না। পরীক্ষার সময় যদি বাবার মৃত্যু ঘটে, সে বাবার মৃত্যুদেহ লিখেই তাকে কেন পরীক্ষার হলে বসতে হবে? তো এই সিস্টেমগুলো যদি চেঞ্জ করে যত দ্রুত সম্ভব, তাদের পরীক্ষা নিয়ে পরবর্তী জায়গায় সে ভর্তি হয়ে যাবে। এটা হচ্ছে বাচ্চাদেরকে রেহাই দেয়া, একটা কাম্য রাষ্ট্রের সেটাই করা উচিত। ধন্যবাদ আপনাকে। দর্শক, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানতে চাইব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেন। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি, বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।